নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী ভট্টাচার্য। আজকে আমাদের নিবেদন ত্রসন। এটি আমাদের দ্বিতীয় নিবেদিত গল্প। এই গল্পটি লিখেছি আমি এবং গল্প পাঠেও রয়েছি আমি। আগের গল্পটি আপনাদের সকলেরই মন জয় করেছে, তাই এবার আমার দ্বিতীয় নিবেদন ত্রসন। কলকাতার হাওয়াটা সেভাবে পরিবর্তন আনতে পারল না বিহানের জীবনে। কলেজে পড়তে আসার ইচ্ছেটা বরাবরই ছিল, কিন্তু হরিপদ বাবুর সাহায্য ছাড়া সেটি কোনোদিনই সম্ভব হতো না। হরিপদ বাবু পেশায় একজন স্কুল মাস্টার ছিলেন। বিহানকে তার সবচেয়ে বেশি পছন্দ ছিল। একজন উপযুক্ত ছাত্র হওয়ার সব গুণই ঈশ্বর তাকে প্রদান করেছিলেন। ছোটবেলা থেকেই হরিপদ বাবুর জিম্মায় মানুষ হয়েছিল সে। বর্ণ পরিচয় থেকে কঠিন কঠিন অঙ্কের ফর্মুলা সবটাই কণ্ঠস্থ করতে সাহায্য করেছিলেন এই হরিপদ বাবুই। কলকাতায় থাকাকালীন বহুবার মুকুটপুরের উদ্দেশ্যে চিঠি লিখেছিল বিহান, কিন্তু কোনো উত্তর আসেনি। হরিপদ বাবুর কাছেও এই বিষয় জানতে চেয়েছিল সে, কিন্তু কোনো সদুত্তর পায়নি। একটি চিঠি আসার পরেই সব খবরাখবর পাওয়া বন্ধ হয়ে গেছিল। শেষবারের চিঠিটা মা বাবার উদ্দেশ্যে না পাঠিয়ে তাই হরিপদ বাবুকেই পাঠিয়েছিল বিহান। অনেক দিন হয়ে গেল আপনাদের কারুর কোনো খবরাখবর নেই। আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। কলকাতা শহরের চারিদিকেও আবহাওয়া তেমন একটা মনোরম নেই, মড়ক লেগেছে। শুনেছি এর প্রভাব নাকি আমাদের মুকুটপুরেও পড়েছে। আপনাদের বিষয়ে একটু জানতে চাইছি, চিন্তিত রয়েছি। সকলে নিজেদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ইতি বিহান। ঘটনাচক্রে এবারের উত্তরটা একটু জলদি এসে পৌঁছল বিহানের কাছে। হাতে চিঠিখানা পেতেই চমকে উঠল বিহান। মুকুটপুরের অবস্থা একেবারেই ভালো নেই। তোমার মা বাবা তোমাকে দেখতে চাইছেন। শরীরটাও বেজায় খারাপ হয়েছে। এই গ্রামের প্রতি তোমারও কিছু কর্তব্য রয়েছে, তাই অনেক কষ্টে চিঠি লিখছি। তোমার আসার অপেক্ষায় রইলাম। ইতি তোমার মাস্টার মশাই হরিপদ বাবু। চিঠিটি হাতে পাওয়ার পরেই বিহানের মনের মধ্যে হাজারো প্রশ্ন তৈরি হলো। তবুও নিজেকে কৌতূহলের সাথে জড়িয়ে ফেলতে চাইলেন না তিনি। এই কৌতূহলকে পরিসর বানিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই সঠিক বলে মনে করলেন বিহান। পথে যেতে যেতে মহামারীর চরিত্রটা আরো প্রখরভাবে ওর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল। রাস্তার ধারে ধারে মৃত মানুষের ঢিপি সাজিয়ে রাখা হয়েছিল। দেবতাকে ফুল প্রসাদ অর্পণের মতোই ভূমি দেবীর কাছে মরদেহগুলিকে অর্পণ করতে ব্যস্ত হয়ে পড়েছিল সকলে। অভিশাপের কবল থেকে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো কারোর অস্তিত্ব তৈরি হতে আরো কয়েক যুগ লেগে যেত। এই সব কথাগুলি চিন্তা করতে করতেই শহরের একরাশ ধুলো ধোঁয়া অতিক্রম করে গ্রামের ধার ঘেঁষে ট্রেনটা এগোতে শুরু করল। মিষ্টি ফুলের গন্ধগুলি ভেসে আসছিল। শহরের ওই মলিন এক ঘেয়ে জীবনের হাত থেকে কয়েক দিনের জন্য ছুটি চেয়ে নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর ছিল না। তাই একাই সব ঝুট ঝামেলা মিটিয়ে মুকুটপুরের উদ্দেশ্যে অগ্রসর হতে লাগলো বিহান। মা বাবার মুখটা দেখব, আর কতক্ষণ! উফ, তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচি। আর আমার আদরের প্রীতিলতা, সেও তো হয়তো আমার আসার অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছে। কতদিন তাকে দেখিনি। এবার দেখা হলেই আগে মনের কথাগুলো বলে দেব। না হলে হয়তো আর কোনোদিনই সাহস নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো না। মা আর বাবার তো কোনোদিনই কোনো আপত্তি ছিল না,
কাজেই এবার তাকে নিজের করে নেওয়ার প্রস্তাবটা বীরেন কাকাকে দিয়েই ফেলব। বীরেন কাকাও তো খুবই ভালো মানুষ। প্রীতিলতার পিতা হওয়ার পাশাপাশি তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধানও বটে। কাজেই আমার ভালোবাসা নিয়ে তিনি কোনোদিনই সন্দেহ প্রকাশ করবেন না। 7-5 কথা ভাবতে ভাবতেই গাড়িটা স্টেশনে এসে থামল। ট্রেন থেকে নামার পরেই গোটা জায়গাটা কেমন যেন থমথমে আবহের গহ্বরে ঢুকিয়ে ফেলল বিহানকে। আগে তো স্টেশনটা বেশ জমজমাট লাগতো, এখন এতটা চুপচাপ হয়ে গেছে কেন? কেউ নেই আশেপাশে, এমনকি স্টেশন মাস্টারটাও গায়েব হয়ে গেছেন। পরিবেশটা এতটা চুপচাপ হওয়ার কারণ কি? আশেপাশে কোনো লোকজনকে দেখতে না পাওয়ায় একাই জিনিসপত্রগুলি নিয়ে গ্রামের দিকে এগোতে থাকল বিহান। পথে ঘাটে একটি মানুষকেও নজরে পড়ল না। মনে হচ্ছিল গোটা গ্রাম যেন সন্ধ্যের চাদরে ঢাকা পড়ে গেছে। কেউই যেন তার আসার অপেক্ষায় নেই। পথের পাশেই সেই বড় মাঠটা নজরে পড়ত আগে। বিকেল হলেই গ্রামের সব ছেলেমেয়েরা এখানে এসে খেলাধুলা করত। গল্প গুজব আর হইচইতে ভরে উঠত চতুর্দিক। আজ সেই জায়গাটাই এতটা থমথমে। অতি প্রাকৃতিক কোনো শক্তি যেন গোটা জায়গাটাকে মায়াচ্ছন্ন করে রেখেছে এমন। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে এসে পৌঁছতেই বুকটা ছ্যাঁত করে উঠল। নিতাই কাকাদের বাড়িটা এত থমথমে কেন? এরাও কি কেউ নেই? এছাড়া গেটেও দেখছি তালা ঝুলছে। ওদের তো যতদূর মনে হয় শহরে কেউ থাকে না। তাহলে কি ব্যাপার? সব তল্পি তল্পা নিয়ে এরা গেল কোথায়? 2 পা এগোতেই স্কুলটা নজরে পড়ল। হরিপদ স্যার কে কি এখন পাবো? বোধ হয় না। এতক্ষণে তো স্কুল ছুটি হয়ে যাওয়ারই কথা। সেই জন্যই কাউকে এই চত্বরে দেখতে পাচ্ছি না। এখনো বেশ কিছুটা গেলে তবে বাড়ি। তবে বাবা তো নিতাই কাকার 2 ছেলেকে পড়াতে আসতেন। সেটাও এখন তাহলে বন্ধ। যাক, বাড়িতে গিয়েই না হয় জেনে নেব। আরও কিছুটা রাস্তা যাওয়ার পর বাড়িটা চোখে পড়ল। বাড়ির গেটের কাছে পৌঁছতেই হতবাক হয়ে গেল বিহান। কলতলার কাছে এক কাঁড়ি কুকুরের লোম পড়ে থাকতে দেখল, যেন কোনো কুকুরের ছাল ছাড়ানো হয়েছে এমন। গেট খুলে ঢুকতেই বিশ্রী পচা গন্ধ নাকে এলো। কলতলার দিকটায় আবারও একবার নজরটা যেতেই সামনে কারুর সাথে ধাক্কা খেল। এ কি? কে আপনি? ও মা! ওরে বাবা রে, আমি তো চমকে গেছিলাম। কিন্তু তুমি এরকম ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? এর আগে তো কোনোদিন তোমায় এভাবে দেখিনি। কিছু হয়েছে নাকি তোমার মুখে? আহা, সরাও দেখি ঘোমটাটা। কতদিন তোমার মুখটা প্রাণ ভরে দেখতে পাইনি। মালতী দেবী কিছুটা পিছনে সরে গেলেন। না, এখন দেখিস না, একটু অসুবিধা আছে। দিনের আলোটা কয়েকদিন একেবারেই সহ্য হচ্ছে না। বিকালের পড়ন্ত রোদটাতেও গাটা কেমন জ্বালা জ্বালা করে। শুধু রাতের স্নিগ্ধতাই ভালো লাগে। ওটাই সবচেয়ে স্বাদের রোদ। না হলে দিনের আলো মুখে হাতে পায়ে লাগলেই বড্ড জ্বালা করছে। তাই বাধ্য হয়েই মুখটা ঢেকে রেখেছে। ও আচ্ছা, বাবাকে দেখছি না যে? বাবা কি এখন আর নিতাই কাকার মেয়েকে আর 2 ছেলেকে পড়াতে যায় না? হরিপদ কাকার চিঠি পেয়েছিলাম। শুনলাম বাবা অনেক দিন ধরে নাকি স্কুলেও যাননি। তোমাদের শরীর খারাপ শুনে আর শহরে মন বসলো না, তাই বাধ্য হয়েই চলে এলাম। যাক, তোমাদের কুশল সংবাদ পেয়ে এখন অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছি। চলো বাবার সাথে গিয়ে দেখা করি। বাবার জন্য শহর থেকে একজোড়া ধুতি আর পাঞ্জাবি নিয়ে এসেছি। আমিও ওখানে পার্ট টাইম একটা চাকরিতে ঢুকেছি। কলেজের টাকা জোগাড় করার উপায় খুঁজে বার করেছি। আমার মেসের
এক বন্ধু আমায় এই চাকরিটার ব্যবস্থা করে দিয়েছে। বেশ কয়েক মাস হলো ওখানে চাকরি করছি। রোজ রোজ তো আর কলেজে যেতেও হয় না, তাই বাড়িতে বসে সময় নষ্ট না করে কিছু একটা করতে শুরু করেছি। এতে হাতে কিছু টাকাও আসছে, আর তার পাশাপাশি আগামী দিনে তোমাদেরও কিছু টাকা পাঠাতে পারবো। তোমার জন্যেও শাড়ি এনেছি মা, চলো সব দেখাচ্ছি। কিন্তু খুব খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও দেখি, তারপর তোমাদের সাথে আরও অনেক গল্প করব। শহরে গিয়ে কি কি নতুন অনুভূতি হয়েছে সেগুলো তোমাদের না জানানো পর্যন্ত পেটের ভাত হজম হচ্ছে না। কথাগুলি শোনার পরেও মালতী দেবী ঠায় দূরেই দাঁড়িয়ে রইলেন। কোনো কথার উত্তর দিলেন না, শুধু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে হাতটা দেখিয়ে দিলেন। বিহানের কাছে বিষয়টি পরিষ্কার হলো না, তবুও কিছু না বলে গোসলখানার দিকে এগিয়ে গেলেন। হাত মুখ ধুয়ে শহর থেকে আনা জিনিসপত্রে ঠাসা ব্যাগটা নিয়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরে ঢুকতেই চমকে উঠলেন। মালতী দেবী তার জন্য থালায় ভাত সাজিয়ে অপেক্ষা করছিলেন। পাশের খাটে চোখ পড়তেই দেখলেন বাবাও বসে রয়েছেন। এ কি বাবা, তোমার চোখ মুখের কি অবস্থা? এমন শরীর খারাপ কি করে হলো? আমাকে জানাওনি কেন? তাহলে নয় শহরে নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করাতাম। মাকেও কতবার চিঠি লিখেছি, কিন্তু কোনো উত্তর পাইনি, তাই বাধ্য হয়েই এখানে চলে এসেছি। তোমাদের দেখে এমন মনে হচ্ছে কেন যে তোমরা দীর্ঘদিন কিছু খাওয়া দাওয়াই করনি? পলাশবাবু বললেন, এত ভাবিস না বাবা, এই কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর থেকে খিদে তৃষ্ণা জানি না কেন সবই প্রায় চলে গেছে। যতটুকু না খেলেই নয়, এখন শুধু সেটুকুই খাই আমরা। এই দেখ না, তোর মা তো সারাদিনই মুখ ঢেকেই থাকে। আমরা বেঁচে আছি না মরে গেছি দেখে বোঝারই উপায় নেই। কি বল বিহান? কথাগুলি শেষ করেই বিকটভাবে হাসতে শুরু করলেন পলাশবাবু। ওনার হাসির মধ্যে একটা চরম অসামঞ্জস্যতা লক্ষ্য করতে পারল বিহান। খিদে থাকলেও দুগ্রাস মুখে দিতেই থালাটা ঠেলে সরিয়ে দিল সে। সে কি বাবা, আর খাবি না? না মা, খিদে মরে গেছে। কিরকম যেন একটা আষ্টে গন্ধ ছাড়ছে। এটা খাবারের থেকে আসছে নাকি গোটা ঘরেই ছড়িয়ে রয়েছে তা কিছুতেই বুঝতে পারছি না। আমি পরে খেয়ে নেব। পাশের ঘরে গেলাম কেমন। নতুন জামা কাপড়গুলি দেখানোর ইচ্ছেটাই যেন কোথায় গায়েব হয়ে গেছিল বিহানের। মনের মধ্যে একরাশ আতঙ্ক আর উড়ে আসা ভয় এসে বাসা বাঁধতে শুরু করে দিয়েছিল। মনে হচ্ছিল সে যেন কোনো অচেনা মানুষদের সাথে একই ঘরে বসে রয়েছে, তারা পরিচিত হয়েও বড্ড অপরিচিত। রাত হয়ে গেল। গ্রামের নিস্তব্ধতা যেন গিলে খেতে আসছিল। ঘরের জানলা দিয়ে বাইরে চোখ পড়তেই চমকে উঠল বিহান। সারি সারি মরদেহ রাস্তায় বিছানো ছিল। কেউ যেন তার জানলার সামনে এসেই ওগুলোকে রেখে দিয়ে গেছিল। বাতাসে মিশে যাচ্ছিল সেই পচা গন্ধের প্রভাবটি। নাক জ্বলে যাচ্ছিল বিহানের। চোখের ভুল নাকি সত্যি? যাচাই করে দেখার আগেই একটা কুকুরের চিৎকারের শব্দ কানে এলো। কেউ যেন কুকুরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছিল এমন। জানলাটা সজোরে বন্ধ করে দিল বিহান। আওয়াজটা ক্রমশ প্রকট হয়ে উঠল। ঘর থেকে বেরিয়েই উঠোনের দিকে নজর গেল। মনে হলো কেউ যেন পিছন ফিরে বসে আছে। বেশ কিছুক্ষণ বিষয়টা পর্যবেক্ষণের পরেই সেদিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। মনে তো হচ্ছে বাবাই বসে রয়েছেন, কিন্তু ওরকম ভাবে বসে কি করছেন এত রাতে? আর চাঁদের আলোতে যেটুকু দেখা সম্ভব ছিল তা দিয়ে পরিষ্কার করা যাচ্ছিল সেখানে কেউ আছে। সেই জন্যই তো এদিকে এগিয়ে এলাম। এমন কিছু যা খালি চোখে ঠাহর করলে হয়তো
দমটাই বন্ধ হয়ে আসবে। পিছন থেকে উঁকি দিতেই বিহানের সারা শরীরের রক্ত একেবারে হিম হয়ে গেল। সে দেখল পলাশবাবুর হাতে রয়েছে একটি কুকুরের গলা, আর দেহের অংশটা মাটিতে পড়ে রয়েছে। পাশে রাখা রয়েছে একটি ধারালো কুড়ুল, যার আঘাতেই ওই কুকুরটিকে ক্ষত বিক্ষত করেছেন তিনি। এরপর যা চোখে পড়ল তা ছিল আরও ভয়ঙ্কর। সেই গলাটিকে মুখের কাছে নিয়ে গিয়ে তার কাঁচা মাংসগুলিকে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে লাগলেন পলাশবাবু। হাঁপাতে লাগলো বিহান। পরিস্থিতি যে হাতের বাইরে বেরিয়ে গেছে তা বুঝতে আর অসুবিধা হলো না। দৌড়ে মাকে বিষয়টি জানানোর জন্য উদ্যত হতে গিয়ে দেখলেন মালতী দেবী কাঁচা মাছগুলিকে সানন্দে কড়মড় করে চিবোচ্ছেন। সেই দৃশ্যগুলি নিজের চোখে দেখার পরেই সারা শরীরটা অবশ এলো বিহানের। গন্ধে ঘৃণায় বমি করে ফেলল সে। তাকে দরজায় দাঁড়িয়ে কাঁপতে দেখেই মালতী দেবী মুখ থেকে কাপড়টা সরালেন, নাকি সুরে বললেন, কিরে, ঘরে আসবি নাকি? এই দেখ কেমন সুন্দর মাছ, এই দেখ কাঁচা মাংসের হাড়, দিব্যি লাগছে চিবোতে। আয় বাবা, আমার কাছে আয়। মানুষের মাংস খেতেও এখন দিব্যি ভালোই লাগে। মায়ের মুখ ছিল না, ছিল এক কঙ্কাল। চোখের জায়গায় ছিল গর্ত, আর হাড় জড়িয়ে রেখেছিল গোটা শরীরটাকে। শিরায় শিরায় হিমেল রক্তের স্রোত বয়ে যেতে লাগলো বিহানের। কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। অন্ধকার গ্রামের রাস্তা ধরে হরিকাকার বাড়ির উদ্দেশ্যে দৌড়তে শুরু করলো। সেখানে পৌঁছে দেখলো হরিকাকা অদ্ভুতভাবে জানলার সামনেটাতেই দাঁড়িয়ে রয়েছে। বিহান তখনও হাঁপাচ্ছিল। কাকা, কাকা, এক গ্লাস জল দাও না, বড্ড তেষ্টা পেয়েছে। ভেবেছিলাম বাড়ি যাওয়ার আগেই তোমার সাথে একবার দেখা করে যাব, কিন্তু কিন্তু যা দেখলাম তারপর আর ওখানে এক মুহূর্তের জন্যেও থাকতে পারিনি। বড্ড কষ্ট হচ্ছে কাকা, গলা শুকিয়ে আসছে। জল, একটু জল। কিছুক্ষণ বাদেই একটি হাত এগিয়ে এলো তার দিকে। জলের গ্লাসটা হাতে ধরতে গিয়েই নজর পড়ল সেই কঙ্কালের কবজিটার দিকে। সজোরে না বলে চিৎকার করে প্রাণপণে দৌড়তে শুরু করলো বিহান। ছুটেই চলল, স্টেশনের রাস্তা ধরে অগ্রসর হতে লাগলো। স্টেশনে পৌঁছতেই দেখলো দূরে ট্রেন আসছে। এই ট্রেনটাই ছিল তার শেষ ভরসা। নিজেকে রক্ষা করার আর কোনো উপায় অবশিষ্ট ছিল না বিহানের কাছে। ওই ট্রেনটিই পারত এই মৃত্যুপুরীর হাত থেকে তাকে রেহাই দিতে। ট্রেনের হুইসেলের শব্দ কানে আসতেই সেদিকে প্রাণপণে দৌড়তে শুরু করলো বিহান। পথের মাঝেই আবার থমকে দাঁড়ালো। দেখলো সামনে দাঁড়িয়ে রয়েছে তার সব পরিচিত মানুষগুলি। তাদের মধ্যে তার আদরের প্রীতিলতাও ছিল, কিন্তু তাদের কাছে সাহায্য চাওয়ার আর কোনো অর্থই ছিল না। প্রত্যেকের মুখমণ্ডলের জায়গায় ছিল একরাশ অন্ধকার আর গভীর গর্ত। অট্টহাসির শব্দে ফেটে পড়তে থাকলো চারিদিক। তারা গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকলো তার দিকে। আর এক পাও এগোবে না বলছি, কেউ এগোবে না, খুব খারাপ হয়ে যাবে, তোমরা আর কেউ জীবিত নেই। হে ঈশ্বর, এ কেমন বিড়ম্বনা। এর মধ্যে কখন ট্রেনটা খুব কাছে এসে পড়েছিল তার খেয়ালই নেই। ট্রেনের হাওয়াটা সজোরে তাকে নিজের দিকে টেনে নিতেই বাতাসের গতির সাথে পাল্লা দিয়ে রক্ষা করাটা আর সেদিন সম্ভব হলো না। এক ধাক্কায় শরীরটা ছিটকে গিয়ে পড়ল মাঠের ওই প্রান্তে। ট্রেন রুদ্ধশ্বাসে বেরিয়ে গেল। হৃদস্পন্দনটাও ধীরে ধীরে থেমে আসছিল। শেষ চাউনিটা অনেক কিছু বলে দিয়ে গেছিল সেদিন বিহানকে। সে দেখল ওই প্রান্তে থাকা অবয়বগুলিও আস্তে আস্তে বাতাসের সাথে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে মিলিয়ে গেল। তাদের সাথে সাথে বিহানের স্পন্দনটাও যেন
থেমে গেল। ওই অশরীরীদের মাঝে সেও যে কখন সামিল হয়ে গেছিল জানা নেই। সমাপ্ত। গল্পটি একটি সামান্য চেষ্টা ছিল মাত্র। আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর তার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।